কেমন হতে যাচ্ছে এবারের বাজেটের আকার, রাজস্বের লক্ষ্যমাত্রা, ঘাটতি ও ঋণ কেমন কি থাকছে সেসব বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী সাজিদ আরাফাতকে এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখন বাজেটের এই আজকের বিশেষ আয়োজনে। এবং সাজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আমরা জানতে চাই আপনার কাছে নিশ্চয়ই এই যে বাজেটের যে আকার, সেই সঙ্গে এত টাকা কোথা থেকে আসলো, এবং আরেকটি বিষয় হচ্ছে বড় বাজেট দেয়া সহজ কিন্তু সেটি বাস্তবায়ন করা নিশ্চয়ই অনেক কঠিন হবে। তো সেই জায়গা থেকে সদ্য নতুন সরকারের পক্ষে সেটি কতটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে জানতে চাই। মিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম বাজেটের অনেকগুলো বিষয় নিয়ে আপনি আলোচনা করছিলেন। 2026-27 অর্থ বছরের যে বাজেট সেটি বিকেল 3টে নাগাদ সংসদে ঘোষণা করা হবে এবং বলা হচ্ছে যে এই বর্তমান যে নির্বাচিত সরকার তাদের প্রথমবার এটি বাজেট হতে যাচ্ছে, প্রথম বাজেট, এবং বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন তারও এটি প্রথমবারের বাজেট, এবং বর্তমান যে অর্থমন্ত্রী রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও প্রথমবারের মতো এই বাজেট দিতে যাচ্ছেন এবং বলা হচ্ছে যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি হতে যাচ্ছে, টাকার অঙ্কে তো নিশ্চয়ই। এবং বাজেটটা কি আসলে একটু যদি বলি আপনাকে, যে একটি বার্ষিক যে পরিকল্পনার অংশ, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের যে সংসারের একটা পুরো বার্ষিক পরিকল্পনা থাকে তারই অংশ হিসেবে আমরা যদি পুরো বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি মানুষকে একটি পরিবারের অংশ হিসেবে ধরি, এই পুরো পরিবার চালানোর যে প্রক্রিয়া বা পরিকল্পনা সেটি কিন্তু সরকার এই পরিকল্পনার অংশ হিসেবে বাজেট দিয়ে থাকে। এবং তবে আমরা কিন্তু জানি সাজিদ যে আমরা আসলে পরিবারে যে বাজেটটা করি সেটা আমাদের আয় বুঝে তারপর আমরা ব্যয় করি, কিন্তু সরকার কিন্তু সেক্ষেত্রে উল্টো। এটি মজার বিষয় যে ব্যক্তি আয় বুঝে ব্যয় করে, কিন্তু সরকারের ক্ষেত্রে আগে ব্যয়ের খাতগুলো ঠিক করা হয়, পরে সরকার আয়ের যে উৎসগুলো সেগুলো থেকে আয়গুলোর যে উৎস সেই উৎসগুলো ঠিক করে। আমরা একটু দেখে নিতে চাই যে এবারের বাজেট আসলে কেমন হতে যাচ্ছে, টাকার অঙ্কে পরিমাণটা কেমন, ঘাটতি বাজেট কত, বা রাজস্ব বিষয়গুলো যে আছে সেগুলো আমরা একটু বিশ্লেষণ করতে চাই। আমরা একটু ওয়ালে দেখতে চাই 2026-27 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট সেখানে এক নজরে টাকার অঙ্কে আমরা দেখছি যে বাজেটের আকার 9,38,000 কোটি টাকার যে বাজেট, এটি সবচেয়ে বড় বাজেট বলা হচ্ছে, এই 55তম বাজেট এটি। জিডিপি প্রবৃদ্ধির কথা বলছি আমরা 6.5% রাখা হয়েছে এবং মূল্যস্ফীতি 7.5% বলা হচ্ছে। মিম, একটু বলে রাখি, মূল্যস্ফীতি একটি বড় গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে মূল্যস্ফীতির বৃদ্ধির ফলে কিন্তু মানুষের যে জনজীবন, দৈনন্দিন জীবনে কিন্তু ব্যাপক নেতিবাচক চাপ পড়ে যায়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, অনেক অসুবিধার মুখে পড়েন কিন্তু মানুষ। সেই মূল্যস্ফীতি 7.5% সরকার স্থিতিশীল রাখতে চায়। আমরা গত মে মাসে দেখেছি যে সেটি 8.42% বেড়েছে, অর্থাৎ গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে। অর্থাৎ দ্রব্যমূল্যের যে দাম সেটি কিন্তু বাড়তে বাড়তে মানুষের জনজীবনের মধ্যে একেবারে নাভিশ্বাস উঠে গিয়েছে। সেটি 7.5% রাখাটা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে অনেক পণ্যের দাম কিন্তু কমানোর ঘোষণা দিয়েছে সরকার। কর ছাড়ের আওতায় কিন্তু নিত্য প্রয়োজনীয় প্রায় 50 থেকে 60টি পণ্যে এই কর ছাড়ের যে বিষয়টি সেটি কিন্তু সরকার নজর দিয়েছে, বিশেষ করে চাল, ডাল, তেল, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, চিনি থেকে শুরু করে, স্বস্তি দেবে সেটি এখন চ্যালেঞ্জের বিষয়। আসলে দেখা যাক, সরকার এটি চেষ্টা করবে হয়তোবা মূল্যস্ফীতি জনগণের নাগালের মধ্যে রাখতে, সেটি কতটা বাস্তবায়ন হবে সেটি আসলে সময়ের ব্যাপার। আমরা আরেকটু দেখে যাই, রাজস্ব লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা এবং ঘাটতি 2,43,000 কোটি টাকা। এই যে ঘাটতি বাজেট সেটি কিন্তু আমাদের মতো যে উন্নয়নশীল দেশ বা বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেকটি দেশে কিন্তু ঘাটতি বাজেট হয়। আমরা দেখেছি যে প্রত্যেক বছরই অর্থ বছরে ঘাটতি বাজেট দিয়ে থাকে বাংলাদেশ সরকার, এবং এই ঘাটতি বাজেটের যে ঘাটতির যে টাকাগুলো সেটি আসলে কিভাবে আয় হবে, এখানে দুটি অংশ আছে। একটি হচ্ছে বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ উৎস। বৈদেশিক ঋণ অর্থাৎ IMF থেকে শুরু করে বিশ্ব ব্যাংক, ADB, এই জায়গাগুলো থেকে কিন্তু সরকার ঋণ নিয়ে থাকে বা অনুদান আসে, সেটি একটা বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ঘাটতি পূরণ করে থাকে ব্যাংক ঋণ। অভ্যন্তরীণ যে উৎসগুলো রয়েছে এর মূল একটি জায়গা হচ্ছে যে ব্যাংক ঋণ, এবং ব্যাংক ঋণ নিয়ে সরকার বিভিন্ন ধরনের পরিচালনা করে থাকে, বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। তবে এটি আশঙ্কার বিষয় যে ব্যাংক ঋণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে তারল্য সংকট কিংবা বিনিয়োগ কমে যাওয়া এই বিষয়গুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এই ঘাটতি বাজেটটাই কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ সরকারের। রাজস্ব লক্ষ্যমাত্রার যে বিষয়গুলো সেগুলো, রাজস্ব তো সরকারের মূল যে আয় সেটি মূল লক্ষ্যমাত্রা, অর্থাৎ বিভিন্ন ধরনের কর, আয়কর থেকে শুরু করে যে মূল্য সংযোজন কর কিংবা আবগারি শুল্ক,
নানান ধরনের রাজস্ব আদায়ের যে মাধ্যমগুলো রয়েছে সেখান থেকে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। সেটির পরিমাণ আমরা 6,95,000 কোটি টাকা দেখছি এবং তারপরেও 2,43,000 কোটি টাকা ঘাটতি থেকে যায়। সেই ঘাটতি বাজেট সরকার নিশ্চয়ই তার অভ্যন্তরীণ এবং বৈদেশিক যে উৎস সেগুলো থেকে আহরণ করবে। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় রয়েছে সেগুলো একটু দেখাতে চাই। আমরা পরের যে বিষয়গুলো রয়েছে অর্থ বছর ভিত্তিক বাজেটের যে আকার সেটি আমরা দেখতে চাই। 2022-23 অর্থ বছরে আমরা দেখছি যে 6,78,064 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে 2023-24-এ সেটি কিন্তু বেড়েছে আবারও 7,61,000 কোটি টাকার বেশি বাজেট দেয়া হয়েছে। 2024-25 অর্থ বছরে আমরা দেখছি যে 7,97,000 টাকার বাজেট দেওয়া হয়েছিল। তবে একটি মজার বিষয়, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল 2025-26 অর্থ বছরে যেই বাজেটটি দিয়েছিল তারা, সেখানে কিন্তু খানিকটা কমে গিয়েছিল। আমরা দেখছি যে সাধারণত কম দৃশ্য আমরা দেখি না, এটি আসলে এবং আমরা যে বলছিলাম যে এবছরের বাজেট সবথেকে বড় আকারের বাজেট হতে যাচ্ছে, এটি কিন্তু আসলে সেই গ্রাফের মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। গ্রাফের মধ্যে আমরা দেখছি যে 2025-26 অর্থ বছরে যেটি ছিল 7,90,000 সেটি বেড়ে আসন্ন বাজেটে আমরা দেখছি যে 9,38,000 কোটি টাকার বাজেট। একটি অর্থ বছর ভিত্তিক এই যে 1, 2, 3, 4, 5 অর্থ বছরে আমরা দেখলাম সবচেয়ে বড় আকার কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি। আমরা পরবর্তীতে আরও কিছু বিশ্লেষণ করতে চাই। পরবর্তীতে দেখব যে এবারে বাজেটে আসলে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সেটি কি কেমন রয়েছে। আমরা 2022-23 অর্থ বছরে দেখছি যে 8% ছিল, 2023-24-এও সেটি অপরিবর্তিত 8% ছিল এবং 2024-25 অর্থ বছরে সেটি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা একটু নেমে আসে 7% এবং অন্তর্বর্তী সরকারের সময় 25-26-এ সেটি দেখলাম যে আমরা 6% ছিল। পরবর্তীতে আসন্ন যে বাজেট হতে যাচ্ছে সেখানে আমরা দেখছি যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার 7%। মোটা দাগে বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার যে গ্রাফ সেটি আমরা দেখালাম। আরও কিছু পর্যালোচনা করতে চাই মিম, আমরা রাজস্ব বাজেটের বিষয়টি একটু দেখব। রাজস্ব আয় সরকারের লক্ষ্যমাত্রা যেটি এর আগেও বলছিলাম যে 6,95,000 কোটি টাকা, এটি বিভিন্নভাবে সরকার রাজস্বগুলো আদায় করে থাকে। আমরা যারা কর দেই, আয় কর দেই, মূল্য সংযোজন কর দেই, অনেক ধরনের বিষয় আছে সেই জায়গা থেকে। সেখানে কি এনবিআর এর আয়, এনবিআর বহির্ভূত আয় এবং কর ব্যতীত প্রাপ্তিগুলো যুক্ত? হ্যাঁ, এখানেও আরও কিছু বিষয় আমরা দেখছি যে এনবিআর এর আয় 6,04,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত আয় 25,000 কোটি টাকা। এগুলো এনবিআর বহির্ভূত আয় কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। আমরা যে আপনি যাতায়াতের সময় গাড়িতে টোল দেন না যে সেতুতে, সেগুলো কিন্তু এখানে যুক্ত হয়। এনবিআর বহির্ভূত যে আয়গুলো, কর ব্যতীত আয় প্রাপ্তি থেকে 66,000 কোটি টাকা আসবে। এই মোটা দাগে খাত যদি ধরে থাকি, এই খাত বিশ্লেষণ করে আসলে এই লক্ষ্যমাত্রা রাজস্ব বাজেটের 2026-27 অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি এবং আরও কিছু বিষয় রয়েছে, আমরা সেটিও একটু দেখতে চাই। বাজেটে ঘাটতি ও ঋণ, যেটি বলছিলাম যে ঘাটতি বাজেট অনেক বড় চ্যালেঞ্জ। 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট আমরা দেখছি। সেখানে বলছিলাম যেটি যে বিদেশি উৎস থেকেও আয় করে থাকে সরকার, অর্থাৎ ঋণ নিয়ে থাকে, সেখানে 1,16,000 কোটি টাকা আসবে এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা আসবে। ব্যাংক ঋণের যে কথাটি বলছিলাম 1,12,000 কোটি টাকা সেই অঙ্কটি, এবং সঞ্চয়পত্র এবং অন্যান্য উৎস অর্থাৎ সঞ্চয়পত্র থেকেও কিন্তু সরকার ঋণ নিয়ে থাকে। এটি মানুষের জমানো অর্থ, সেখান থেকেও কিন্তু সরকার 15,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা সেখান থেকে ঋণ নেবে। প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকার কি কি থাকবে এই বিষয়টাও একটু জানতে চাই আপনার কাছ থেকে। অগ্রাধিকারের জায়গায় আমরা দেখছি যে সকালে অর্থমন্ত্রী বলেছেন যে এটি সাধারণ মানুষ এবং তৃণমূল পর্যায়ের মানুষের কে সামঞ্জস্য রেখেই এই বাজেট ঘোষণা করা হবে। আমরা সেই বিষয়গুলো একটু রেখেছি এখানে, যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনাই সরকারের মূল লক্ষ্য, অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। এছাড়া আমরা দেখেছি যে সরকার নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং সামাজিক নিরাপত্তা বাড়ানোর মতো যে ঘোষণাগুলো সেগুলো দিয়েছিল এবং এবার কিন্তু এই কর্মসূচিতে তারা বেশ জোর দিচ্ছে সরকার। হ্যাঁ, এটি বেশ জোরালো হয়েছে এবং ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই বিতরণ করা শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণ করা শুরু হয়েছে, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং শিক্ষা খাতের উন্নয়নে জোর দিচ্ছে সরকার। এবারে বাজেটে কিন্তু শিক্ষা খাত অন্যতম একটি অগ্রাধিকার পেতে যাচ্ছে। ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক খাতে ভারসাম্য এবং শৃঙ্খলা ফেরানো সরকারের একটি মোটা দাগে বড় অগ্রাধিকার এবং নতুন বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি, দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টিও সরকারের মূল যে অগ্রাধিকার। কিন্তু অনেক বেশি জোরালো হচ্ছে সরকার। সাজিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হবার জন্য।